আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এমন একটা ঘোট পেকে গেছে যে এটাকে আমার কাছে এখন আর কূটনীতি বলে কিছু মনেই হচ্ছে না। মানে কূটনীতির তো একটা ভাষা আছে, কূটনীতির একটা পদ্ধতি আছে। মানে আমার কাছে মনে হচ্ছে যেন খুবই ছেলে মানুষই আচরণ হচ্ছে। এটা কেবল আমাদের দিক থেকে না, ওদের দিক থেকেও হচ্ছে। মানে আমার কাছে মনে হচ্ছে যেন কোনো কোঅর্ডিনেশন বলতে যা বোঝায় যে মানে আপনার একের সঙ্গে অন্যের যে বোঝাপড়া, এরকম বোধ করি কিছুই নেই। এটা দুটো কারণে হতে পারে। একটা কারণ হলো যে উভয় পক্ষ বিষয়টাকে মানে খুবই সিরিয়াসলি নিয়েছে এবং এই অতিরিক্ত সিরিয়াসনেসের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। অথবা এমন হতে পারে যে দুপক্ষে অথবা কোনো এক পক্ষে দুদেশের সম্পর্কটাকে তিক্ততম পর্যায়ে ঠেলে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এখন এর কোনটা হয়েছে বলা বড় কঠিন, তবে আলোচনাটা করলে কেন আমি এগুলি বলছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যদি আমি আলোচনাটা একটু ডিটেইলে আপনাদের সঙ্গে করি। দেখুন, আপনারা সবাই জানেন যে দীনেশ ত্রিবেদী মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, ওনার মাঝখানে যে এত দৌড়ঝাঁপ ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করা, তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে ওই দিনই আবার ভারতে চলে যেয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা, এই যে বিষয়গুলো ছিল এগুলো আসলে আনইউজুয়াল। মানে এত সিরিয়াসলি উনি এগুলো করছিলেন এবং যখনই ওনার সঙ্গে সাংবাদিকদের কথা হচ্ছিল উনি তখনই এটাকে খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছিলেন যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব এবং আলোচনা হবে, বসলেই হবে। এমনই বলা হলো যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে গেলে তাকে অভাবিত সম্বর্ধনা দেওয়া হবে এবং তাকে খুব গুরুত্ব দেওয়া হবে। এগুলো নানা রকম কথা বলা হলো। আমাদের দেশে প্রধানমন্ত্রী ভারতে গেলে তাকে প্রচুর সম্মান দেওয়া হয়, অভ্যর্থনা জানানো হয়, যদি আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়, এগুলো তো আমাদের জন্য ভালো। যে যাই বলুক ভাই, আমি নিজে মনে করি ভারতের সঙ্গে সুসম্পর্ক করলে আমাদের জন্য ভালো। ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ততার মধ্যে ঠেলে দেওয়ার মাধ্যমে আমাদের অর্জনের কিছু থাকবে না। আমি এর মাধ্যমে ঠেলে দিয়ে ঝগড়া করে আমরা অনেক কিছু অর্জন করে ফেলবো, এটা আমি পার্সোনালি মনে করি না। আমরা এতদিনের যে সাংবাদিকতার অভিজ্ঞতা যা দেখেছি, ভারতের ক্ষেত্রে যা দেখেছি, বাংলাদেশের সঙ্গে অন্য অন্য দেশের ক্ষেত্রে যা দেখেছি, বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের কথাবার্তা থেকে যতটুকু বুঝেছি, আমার মনে হয় দুটো প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তিক্ততার মধ্যে ঠেলে দেওয়ার মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না। অন্ততপক্ষে এই দুই দেশের মধ্যে যে দেশটা একটু ছোট, তারা তো কিছু অর্জন করতে পারেই না। এটা হলো আমার অবজারভেশন। তারপরেও অনেক লোক আছে আমাদের দেশে যারা নাকি এই বিষয়টাকে টিকিয়ে রেখে এক ধরনের সুবিধা পেতে চায়। ঠিক আছে, এটা তার পাঠ, কোনো সমস্যা নেই। আমি যে কথাটা বলছিলাম সেটা আরেকবার আপনাদেরকে একটু বলে নিই। দেখুন, প্রথমে কথা হলো যে ভারত আমাদের দেশের আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত করেনি। মানে এটা বলা হচ্ছে সেই যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওখানে যে ব্রিক্স শীর্ষ সম্মেলন হবে, সেই ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীকে মানে তারেক রহমানকে ভারত দাওয়াত করেছিল। কিন্তু সেই দাওয়াতটা করেছিল বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে। মানে বাংলাদেশ এই মুহূর্তে বিমস্টেকের চেয়ারম্যান, কাজে বিমস্টেকের চেয়ারম্যানকে ওনারা দাওয়াত করেছিলেন যে ওখানে গেলে তারেক রহমান সাহেব গেলে সেখানে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচে তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হতে পারে মানে হবে আর কি, এই ধরনের একটা দাওয়াত তারা করেছিল। সেই দাওয়াতটা আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেনি। আমাদের সরকারের যারা নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা সেটাকে ভালোভাবে নেননি। তারা বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত করলে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত করতে হবে। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে উনি ওখানে গেলে সেটা তো বিমস্টেকের নিয়ে আলোচনা হবে, সেটা তো বাংলাদেশ নিয়ে আলোচনা হবে না। কাজেই এটা ওনারা পছন্দ করেননি। ইন্টারেস্টিংলি তার আগে ভারত কিন্তু একাধিকবার জনাব তারেক রহমানকে ভারত সফরের জন্য দাওয়াত করেছেন। আপনি জানবেন যে যখন নাকি বাংলাদেশ সরকার যখন গঠিত, নতুন সরকার যখন গঠন করা হয়, যখন শপথ নেওয়া হয়, সেই অনুষ্ঠানে কিন্তু ভারতের যিনি ওনাদের লোকসভার যিনি স্পিকার
মানে ভারতের জাতীয় সংসদের স্পিকার মিস্টার ওম বিরলা, তিনি কিন্তু এসেছিলেন এবং তখনও উনি ভারত সফরের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত করে গিয়েছিলেন। এরপরেও দাওয়াত, এর আগেও দাওয়াত হয়েছে, পরেও দাওয়াত অনেক এসেছে আমাদের জন্য। কিন্তু বিমস্টেকের যে দাওয়াত, এটা ছিল আনুষ্ঠানিক দাওয়াত বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্স সম্মেলনে। তো উনি যাবেন না। তারপর তারা বললো না, তারা প্রধানমন্ত্রী হিসেবে এবার দাওয়াত করেছে। সমস্যাটা হলো এই সময়ে ভারতের একটা আচরণে বাংলাদেশের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে। সেটা কি আচরণ? সেটা হলো অগাস্টের 5 তারিখে ভারতে একটা প্রেস কনফারেন্সের মতো হয়েছিল। সেখানে অনলাইনে আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং তিনি বিভিন্ন দেশের বিদেশি সাংবাদিকদেরকে নানা প্রশ্নের জবাবও দিয়েছেন। এই অনুষ্ঠানটা না করার জন্য, হতে না দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে রিকোয়েস্ট করা হয়েছিল। ভারত বলেছে যে এটা তো আমরা আয়োজন করিনি, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করেছে, কাজে এটা হয়ে গেছে। কিন্তু ভারত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা কিংবা অন্যান্যরা যা যা বলেছেন তার পুরোটার সঙ্গেই ভারত সরকারিভাবে একমত নয়। মানে ভারত ওদের সেই বক্তব্যগুলিকে এন্ডোর্স করছে না, অনুমোদন করছে না। এটা ভারতের পক্ষ হতে বলা হয়েছে। এটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে প্রথমবারের মতো ভারত বলল যে শেখ হাসিনার বক্তব্যকে তারা অনুমোদন করছে না। কিন্তু তাতে কাজ হয়নি। যখন ভারতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হলো, আমাদের পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশ মনে করছে যে একটা পূর্ব শর্ত হিসেবে তারা দিল যে ওখানে যে শেখ হাসিনা আছেন তাকে যদি আমাদের এখানে ফেরত পাঠানো না হয়, অথবা আমাদের শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই সন্দেহভাজন ব্যক্তি যারা ভারতে গ্রেপ্তার হয়েছে, যে তাদেরকে আমাদের দেশে ফেরত পাঠানো না হয়, তাহলে বাংলাদেশ মনে করবে যে ভারতের সঙ্গে আমাদের অনুকূল, মানে সফর করার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। এবং সে কারণে ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবেন না। এখন এই যে কথাগুলি বলা হচ্ছে, এই কথা বলার পর কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে আসলে আর এই সফরে কোনো ভবিষ্যৎ নেই। আমরা যে যাই বলি না কেন, নেই, এটা আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে হঠাৎ করে গত শুক্রবার একটা ঘটনা হলো। শুক্রবার বেলা 2টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটা ঘোষণা আসে এবং তার ভিত্তিতে প্রেস ইনফরমেশন ব্যুরো, পিআইবি, ভারতের একটা সমাজ সংস্থা, ওরা একটা বিজ্ঞপ্তিও প্রকাশ করে। সেখানে ভারতের ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্ত, তিনি মানে শুক্রবার দিন বেলা 2:13 একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান যে শনিবার রাষ্ট্রপতি ভবনে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে না। এই চেঞ্জ অফ গার্ডটাকে আপনাদের একটু পরে আমি বলতেছি, এবং সেটার কারণ হিসেবে বলা হচ্ছে কেন হবে না, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানোর জন্য ওই সময় পূর্ণ রিহার্সাল হবে, এটা তারা জানাইছিল। এখন চেঞ্জ অফ গার্ড হলো কি আমি বলি, প্রতি শনিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে যারা মানে ওখানে যারা নাকি আপনার রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেয়, ওখানে যারা নিরাপত্তা যারা দায়িত্বরত থাকে তাদের পরিবর্তন হয়, মানে এক সপ্তাহ পরপর পরিবর্তন হয়। এই সপ্তাহে যারা ছিল, নতুন সপ্তাহে আবার অন্যরা আসে। এই যে নতুন একটা আসে, একদল যায় একদল আসে, এই উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান হয়, বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, ঘোড়সোয়া নিয়ে বেশ মানে খুবই একটা দেখার মতো একটা অনুষ্ঠান হয়, প্রতি শনিবারে হয় সেটা। এবং সেই অনুষ্ঠানে অনেক লোক যায়, দর্শনার্থীও থাকে, টিকিট কেটে তারা যায়, সাধারণ মানুষ তারা টিকিট কেটে সে অনুষ্ঠানটা, চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটা দেখার জন্য সেখানে যেতে পারে। তো এই শনিবারে সেটা হবে না। কারণ হলো যে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন এবং ওনাকে যে সম্বর্ধনাটা দেওয়া হবে, সেই সম্বর্ধনার মহড়া শনিবার দিন হবে, এবং যেহেতু মহড়াটা হবে অতএব ওই দিন আর চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটা হবে না। এটা কিন্তু বিজ্ঞপ্তি দেয়, এবং এই বিজ্ঞপ্তি দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে বেশ কথাবার্তা শুরু হয়ে যায়। মানে এই বিজ্ঞপ্তি থেকে তো মনে হচ্ছে যে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছে, বাংলাদেশেও নিয়ে আলোচনা হয়, কই আমরা তো সেরকম কিছু বলিনি।
আর ভারত তাহলে কোথায় পেলো যাচ্ছে, এইটা নিয়ে মোটামুটি একটা হই হই পড়ে যায়। এবং কিছুক্ষণ পরে মানে আপনার ঘন্টাখানেক পরে ওরা বলেছে 3:32 দিকে, মানে 2:30টার দিকে, সোয়া 1 ঘন্টা পরে ভারতের পক্ষ থেকে আরেকটা বিবৃতি দিয়ে ওই আগের ঘোষণাটাকে প্রত্যাহার করে নেওয়া হয়। বলা হয় যে এটা কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এবং এই জন্য এমনটা হয়েছে। কিন্তু ভুল বোঝাবুঝিটা কোথায় হয়েছে সেটা কিন্তু কেউ ক্লিয়ার করেনি। এখন ভারতের পক্ষ থেকে এরকম একটা বিবৃতি চলে যাওয়া, আবার সোয়া 1 ঘন্টার মধ্যে সেটা প্রত্যাহার করে নেওয়া, এই দুটো থেকে আমরা কি দেখলাম? প্রথমত আমার যেটা মনে হচ্ছে সেটা হলো, প্রথমবার যে বিবৃতিটা তারা দিয়েছিল তারা নিশ্চিত ছিল যে তারেক রহমান সাহেব যাচ্ছেন, কিন্তু এর কিছুক্ষণ পরেই বুঝতে পেরেছেন যে না, আসলে উনি যাচ্ছেন না, এবং এই জন্য এটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। দেখুন, তারেক রহমান সাহেব যখন প্রথম যাবেন বলেছিলেন, তখন আমাদের এখানকার যারা নাকি রাজনৈতিক দল আছে বিরোধী, মানে এনসিপি, জামাত ইসলাম, তারা কিন্তু প্রবল প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন শেখ হাসিনার ব্যাপারে সুরাহা না হওয়া পর্যন্ত উনি যেতে পারবেন না, ওনাকে যেতে দেওয়া হবে না, এমন কথাও বলেছিল। পরে আবার এক সময় দেখলাম জামাত লিডার বলছেন হ্যাঁ উনি যেতে পারেন, যদি আমাদের স্বার্থ সংরক্ষণ হয় তাহলে যেতে পারেন। তো এই যে কথাগুলি আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশে যারা বিরোধী দল আছে তারা কি বলছে, কি ভাবছে, কি প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার উপর নির্ভর করছে যে তারেক রহমান সাহেব ভারত যাবেন কি যাবেন না। এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, এর মাধ্যমে আমি মোটামুটি নিশ্চিত হতে পারলাম। আমার মনে হচ্ছে এখন আর তারেক রহমানের ভারতে যাওয়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ আর থাকলো না। কারণ সুযোগ থাকলো না বলছে এই কারণে, যদি এখন উনি যান সেটা ভারতের জন্য আর মানে মুখ দেখার মতো অবস্থা থাকবে না। কারণ ভারত তাহলে ওটা কেন বাতিল করলো, আবার প্রত্যাহার করে নিল, এটা কিন্তু ভারতের জন্য একটু মানে বিব্রতকর ব্যাপার হয়ে যাবে, আর আমাদের জন্য তো হবেই। এখন ধরেন আমরা ধরে নিলাম, যেমন আজকে মানে আমি গতকালকে একটা নিউজ দেখলাম, প্রথম আলোর একটা নিউজ, সেখানে আমাদের যিনি প্রেস সেক্রেটারি আছেন প্রধানমন্ত্রী মিস্টার সালেহ শিবলি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মানে উনি জিজ্ঞাসা করেন না, প্রথম আলোর নিউজটাতে সালেহ শিবলির একটা বক্তব্য ছাপা হয়েছে, সেটা উনি রয়টার্সকে বলেছেন। সালেহ শিবলি সেখানে রয়টার্সকে সালেহ শিবলি বলেছেন যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে ঢাকা। তার মানে ওই যে বাংলাদেশ দুটো শর্ত দিয়েছিল, যে শর্তগুলিকে ভারতের মিডিয়া এবং ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা কঠিন শর্ত হিসেবে অভিহিত করেছে, সেই শর্তর জবাব ভারত কি দেয় তার অপেক্ষায় বাংলাদেশ ওয়েট করছে, এবং জবাব পাওয়ার পর সিদ্ধান্ত হবে যে ওনার বাংলাদেশ থেকে ভারতে যাবে কি যাবে না। এখন ওই জবাবটা কি হবে কি হবে না এটা কিন্তু আমরা এখনো জানি না। আমার তো মনে হয় যে যদি জবাবটা ইতিবাচক হয় তাহলে বাংলাদেশ যাবে, আর ইতিবাচক না হলে যাবে না। ইতিবাচক হলে কি হবে? ইতিবাচক হলে ভারত তো বলবে ওনাদেরকে আমরা শিগগিরই ফেরত পাঠাবো, অথবা বলবে আমরা এটা খতিয়ে দেখছি, খতিয়ে দেখার কথা আগে অনেকবার বলছি, এটা বলবে। কাজে সেগুলো কি হবে আলটিমেটলি? তাহলে তারা কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিংবা পাঠাবে না? আমার যেটা মনে হয় যে খুব শিগগিরই এত দ্রুত এই শর্তের কারণে ভারত বলবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো, এটা আমার কাছে মনে হয় না। আমি যতটুকু বুঝি, যদি না পাঠায় তাহলে তারেক রহমানের পক্ষে যাওয়াও সম্ভব না। কারণ বাংলাদেশের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তগুলো যদি ভারত না মানে তাহলে উনি যাবেন কোন মুখে? মানে এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, বিশেষ করে ভারতের ওই আপনার রাষ্ট্রপতি ভবনের ওই বিজ্ঞপ্তি দেওয়া এবং তার প্রত্যাহার করে নেয়, এই ঘটনার পর যে ঘটনা যা দাঁড়িয়েছে, এই চেঞ্জ অফ গার্ডকে বাতিল করা আবার সেটাকে প্রত্যাহার করে নেওয়া, এর মাধ্যমে সিচুয়েশনটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় না এখান থেকে আবার সেই যাওয়াটা আদৌ সম্ভব হবে। যদি সম্ভব না হয় তাহলে কি হবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাব যেটাই আসুক আমার মনে হয় না কূটনৈতিকভাবে আমরা খুব একটা ভালো অবস্থানে থাকব, ভালো কিছু অর্জন করতে পারবো, এটা আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। আমি জানি না এটা কেন হচ্ছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।